বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের সাথে আমার আসলে অনলাইনে ক্লাসে আসার কথা ছিল 3:30টায়, একটু দেরি হয়ে গেল। তো আশা করছি এখনও কেউ জয়েন করনি। সবাই কি তাই 3:30টার ক্লাস মনে করে এখন নেই মনে হচ্ছে? যাই হোক, আমি আমার আলোচনাটা শেষ করে রাখি, তোমরা তাহলে পরে দেখে নেবে। তো আশা করছি সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। তবে আল্লাহর ইচ্ছায় গত 3 দিন ধরে সামান্য জ্বর সর্দিতে ভুগছি। তো আসলে এটাই যে আল্লাহর ইচ্ছা, যে আসলে সর্বোচ্চ সতর্কতা কিন্তু সেই মার্চ মাস থেকেই অবলম্বন করা হচ্ছে। 3 মাসের মধ্যে মনে হয় সর্বোচ্চ একদিন মনে হয় জরুরি কাজে বাইরে গিয়েছিলাম। তো আসলে আল্লাহর হুকুম হলে এভাবেই যে কোনো অসুখ বা বিসুখ যাই হোক না কেন, যেরকম এখন কিন্তু ঘরে চলে আসছে। তা আমার মনে হয় এখন বর্তমানে বাংলাদেশের 90% ফ্যামিলিতে মনে হয় জ্বর ঠান্ডা মোটামুটি ঘরেই চলে গিয়েছে, বাইরে বের হওয়ার মনে হয় প্রয়োজন হয় না। তো যাই হোক, দোয়া করছি যে মহান আল্লাহর রহমতে আমার মানে আমরা সবাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সবাই যারা অসুস্থ আছে যেন শীঘ্রই সুস্থ হয়ে যায়, এবং যাদের ঘরে বৃদ্ধ বাবা মা বা দাদা দাদি আছে তোমরা তাদের প্রতি একটু বেশি যত্ন নিবে। তো চলে আসছি, আসলে শিডিউল ক্লাস ছিল এই জন্য আসছি, নাহলে আসলে আজকে ক্লাস নেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু মনকে করতে পারলাম না, ভাবলাম যে একটু আলোচনা করি, তো যতক্ষণ চালাতে পারি। তো আজকে হচ্ছে গিয়ে তোমাদের মধ্যে অনেকে আমাকে মেসেজ করেছো যে তোমাদের সয়েল টেকজনমি নিয়ে আলোচনা করার জন্য। তো আমি হচ্ছে সয়েল টেকজনমি নিয়ে তোমার সাথে একটু আলোচনা করব। আর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হচ্ছে কি জানো যে আমাদের মৃত্তিকা বিজ্ঞানের আসলে বাজারে কোনো তেমন বই নেই, যেহেতু এই সাবজেক্টটা সব কলেজে নেই। তো একটা মাত্র বই আছে, আর তোমাদের পরীক্ষার সময় সাজেশন বা বিভিন্ন আমাদের সায়েন্সের অনেক জিনিসপত্র বাজারে পাওয়া যায় না। তা আমরা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে আসলে ওইভাবে তোমাদেরকে দেখা যায় যে সবাইকে ওইভাবে হেল্প করতে পারি না। তো সেই জন্য তোমরা দেখেছো যে আমরা ফার্স্ট ইয়ার এবং ফোর্থ ইয়ারের কিছু সম্ভাব্য প্রশ্নগুলি এবং সাজেশন দিয়ে দিয়েছি। তো সেইগুলো তোমরা একটু কষ্ট করে দেখবে। আর হচ্ছে যেটা যে বিগত 4-5 বছরের কোশ্চেনগুলো তোমরা ফলো করবে। তো বিগত কোশ্চেনগুলো আমি আমাদের যে সয়েল সায়েন্সের গ্রুপ আছে সেখানে দিয়ে দিব, সেখান থেকে তোমরা নিয়ে নিবে। আমি ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত আমি যেগুলো এই 6 বছরে মোটামুটি করেছি সেগুলো আমি দিয়ে দিব, তোমরা সেখান থেকে নিয়ে নিবে। এবং যার যে সমস্যা এই বন্ধের মধ্যে মেসেঞ্জারে নক করবে, আমি সেখান থেকে তোমাদেরকে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে চলে আসি যে আজকে আমাদের টপিক সয়েল টেকজনমি। তো সয়েল টেকজনমি বিষয়টা বোঝার আগে আমি যে বিষয় বলবো, যে সয়েল টেকজনমি বিষয়টা বোঝার আগে তোমাদের ফার্স্ট ইয়ারে, এটা মেইনলি হচ্ছে 3য় বর্ষের ক্লাস। ফার্স্ট ইয়ার বর্ণনা যারা আছো তাদের জন্য একটু হবে। তো 3য় বর্ষের সয়েল টেকজনমি এই জিনিসটা হচ্ছে কি, যে এটা বোঝার আগে আমাদের ভৌত, রাসায়নিক এবং মৃত্তিকা যে জৈবিক ধর্ম আছে 13টা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু স্পষ্ট ধারণা থাকতে হবে। তাহলে কিন্তু আমরা এটা বুঝতে হচ্ছে গিয়ে সহজেই পারবো। তো সয়েল টেকজনমি সম্পর্কে আমি একেবারে অল্প করে বেসিক ধারণাটা আজকে দিব, এবং পরবর্তীতে যে ক্লাসগুলো হবে সেগুলোতে এগুলোর বিস্তারিত আলোচনা হবে। সয়েল টেকজনমি হচ্ছে যে মৃত্তিকা যে ক্লাসিফিকেশন বা মৃত্তিকার যে শ্রেণী বিন্যাস বা শ্রেণী বিভাগ, এর ভিত্তিটাই হচ্ছে সয়েল টেকজনমি। তো প্রথমে যখন আমাদের এই মৃত্তিকাকে উপমহাদেশের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা মনে করা হয়েছে, তো তখন এই মৃত্তিকা শ্রেণী বিন্যাসটা কেন করার প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছে, যে এর ব্যবহার এবং প্রয়োজনীয়তা। তো যখন দেখা গেছে যে একটা মৃত্তিকায় যে আমরা ব্যবস্থাপনা হিসেবে অনেক একই রকম ব্যবস্থাপনা একটা মৃত্তিকা এবং অনেক ভালো ফসল হয়েছে, তখন দেখা গেছে যে ওই মৃত্তিকাটাকে বলা হয়েছে যে স্বর্ণজমি বা জমিটা খুব ভালো, বা এটাকে 1 নম্বর জমি হিসেবে বলা হয়েছে। ঠিক তেমনিভাবে দেখা গেছে যে একই ব্যবস্থাপনা অন্য একটা মৃত্তিকায় ব্যবস্থাপনা একই। ব্যবস্থাপনা বলতে হচ্ছে বাইরে থেকে আমরা যেটা অ্যারেঞ্জ করি, সেচ, নিষ্কাশন, মানে যা যা সার, পুষ্টি উপাদান, সেই জিনিসগুলো। তাহলে সে একই ব্যবস্থাপনায় কিন্তু মৃত্তিকা সেইখানে ফসলটা 1 নম্বর জমি থেকে কিন্তু বেশি একটা ভালো হয় নাই। তো সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলি 2 নম্বর জমি বা রৌপ্য জমি। তো এইভাবে হচ্ছে গিয়ে 3 নম্বর জমি আগেভাবে আইডেন্টিফাইড করা হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বিভিন্ন সময় বিজ্ঞানীগণ যে শ্রেণীবিন্যাসের একটা বিশাল একটা প্রয়োজনীয়তা অনুভব করে। তো সেই ক্ষেত্রে বিজ্ঞানী ডোকুচেপ, তারপর হচ্ছে কিলক, স্মিথ, তারপরে মারবার্ট, হ্যাঁ এরকম হচ্ছে গিয়ে ফথ, অনেক বিজ্ঞানী এরকম পর্যায়ক্রমে ক্লাসিফিকেশন করে, এবং প্রত্যেকের শ্রেণী বিন্যাসে দেখা যায় যে কিছু ত্রুটি বিচ্যুতি দেখা যায়।
তো এই ত্রুটি বিচ্যুতিগুলোর মধ্যে সামঞ্জস্য আনার জন্য, সমন্বয় করার জন্য 1975 খ্রিস্টাব্দে এই মৃত্তিকা শ্রেণীবিভাগের সকল বিজ্ঞানী একত্রিত হয়ে সবগুলোকে বিন্যাস করে একটা মূল ভিত্তি হিসেবে নিয়ে আসে। তো এই মূল ভিত্তিটাই হচ্ছে সয়েল টেক্সোনমি। সয়েল টেক্সোনমি বা এটার বাংলা হচ্ছে যে এটা মৃত্তিকার শ্রেণীকরণের ভিত্তি। নাহলে আমি যদি টেক্সোনমি হিসেবে সংজ্ঞা দিতে চাই, তো সেক্ষেত্রে কী বলবো, যে সয়েল টেক্সোনমি হচ্ছে যে মৃত্তিকার যে ধর্ম বা বৈশিষ্ট্য আছে, যে 13টা ধর্ম বৈশিষ্ট্য আছে, ভৌত, রাসায়নিক এবং জৈবিক, এই 13টা বৈশিষ্ট্যকে শ্রেণীবিন্যাস করাটাই হচ্ছে কি মৃত্তিকার কি সয়েল টেক্সোনমি। তো এই ক্ষেত্রে যে মৃত্তিকা কোন পদ্ধতিতে সৃষ্টি হয়েছে, অর্থাৎ যে ক্যালসিফিকেশন, ক্যালসিয়াম যোগ হয়ে ডিক্যালসিফিকেশন, তারপর হচ্ছে অ্যালকালাইজেশন, ডি অ্যালকালাইজেশন, স্যালিনাইজেশন, ডিস্যালিনাইজেশন, ইলুভিয়েশন, এরকম যে আমাদের মোটামুটি 30টা প্রক্রিয়া আছে বা পদ্ধতি আছে, যে এই পদ্ধতিতে মৃত্তিকা সৃষ্টি হয়েছে সম্পূর্ণ বিশ্বের, পৃথিবীর মৃত্তিকাগুলো। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়াগুলো কিন্তু জড়িত না, কোন পদ্ধতিতে মৃত্তিকা সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু এগুলো মুখ্য নির্ধারক না, এগুলো হচ্ছে গৌণ নির্ধারক। তাহলে মুখ্য নির্ধারক কি সয়েল টেক্সোনমির, যে ভৌত, রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্যগুলো আছে। তো দেখা গেছে যে পৃথিবীর প্রথমে যখন একটা মৃত্তিকা শ্রেণীবিন্যাস করা হয় এবং সেখানে যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় এবং সেইটার উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস বা নামকরণ করা হয়, পরবর্তীতে পৃথিবীর অন্য যে জায়গায় যখন মাটিকে এরকম শ্রেণীবিন্যাস করা হয় এবং দেখা যায় যে ওই একই বৈশিষ্ট্য সেখানেও পাওয়া যায়, তখন কি হয়, তখন ওই মৃত্তিকা সেই নামটা হচ্ছে কি আগে যে নামকরণ করা হয়েছিল সেই নামের মধ্যেই অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এটা হচ্ছে গিয়ে যে কি, তাহলে মেইন হচ্ছে যে মৃত্তিকা শ্রেণীবিন্যাসের ভিত্তি 13টা ভৌত ধর্ম বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্যগুলো আমি একটু আবার বলি, যেগুলোর উপর ভিত্তি করে আমরা সয়েল টেক্সোনমির হচ্ছে কি গঠন কাঠামো নির্ণয় করি। তো এগুলো হচ্ছে কি, যে জৈব পদার্থের পরিমাণ, তারপর এখানে কর্দম কণিকা, লৌহ, তারপর হচ্ছে কি অক্সাইড, সিলিকন, এগুলোর পরিমাণ কী অবস্থা আছে, এর পানি নিষ্কাশন অবস্থা, তারপর হচ্ছে সিলিকেট দ্রব্য, লবণ দ্রব্য, তারপর পিএইচ, তারপর পুষ্টি উপাদান, হ্যাঁ, এরকম যে 13টা বৈশিষ্ট্য রয়েছে, চুনের উপস্থিতি, এগুলো হচ্ছে গিয়ে নির্ধারক, মুখ্য নির্ধারক হচ্ছে গিয়ে শ্রেণীবিন্যাসের মুখ্য নির্ধারক। মৃত্তিকার রং, তারপর হচ্ছে মৃত্তিকার বুনট, মৃত্তিকার সংযুতি। তো এইভাবে মৃত্তিকার টেক্সোনমিকে সহজভাবে করার জন্য এটাকে মোট 6টা ভাগে ভাগ করা হয়। সয়েল টেক্সোনমিকে 6টা ভাগে ভাগ করা হয়। দেখো এখানে আমি দেখাচ্ছি যে প্রথমে হচ্ছে গিয়ে যে এখানে অর্ডার, তাহলে 6টা ভাগ হচ্ছে অর্ডার বা বর্গ, সাব অর্ডার বা উপবর্গ, গ্রেড গ্রুপ বা বৃহৎ মৃত্তিকা গোষ্ঠী, সাব গ্রুপ বা উপগোষ্ঠী, ফ্যামিলি বা পরিবার এবং সিরিজ বা শ্রেণী। তাহলে আমরা দেখলাম যে সয়েল টেক্সোনমিকে 6টা ভাগে ভাগ করা হয়েছে এবং এই 6টা ভাগকেই সারা বিশ্বে এখন সয়েল টেক্সোনমির ভিত্তি হিসেবে ধরা হয়ে থাকে। তো এ পর্যন্ত পৃথিবীতে 12টা অর্ডার চিহ্নিত করা হয়েছে, 68টা সাব অর্ডার বা উপবর্গ, 444টা গ্রেড গ্রুপ বা বৃহৎ মৃত্তিকা গোষ্ঠী গ্রুপ, 2500 বা 2500 হচ্ছে সাব গ্রুপ বা উপগ্রুপ, 8000 হচ্ছে পরিবার এবং 465টা সিরিজ হচ্ছে গিয়ে বাংলাদেশে, আর ভারতে হচ্ছে গিয়ে 600 এবং আমেরিকায় প্রায় 23,000 পর্যন্ত সিরিজ এখন পর্যন্ত চিহ্নিত হয়েছে। তা আমি এখন এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। তো এগুলো থেকে কিন্তু অনেক বড় বড় কোশ্চেন হয়, যে অর্ডার বা বর্গ, যে বাংলাদেশে কয়টি অর্ডার চিহ্ন, এই যে 12টা, এই 12টার মধ্যে বাংলাদেশে কয়টা অর্ডার আছে, 7টা অর্ডার বাংলাদেশে আছে। তাহলে এই যে বড় কোশ্চেন হিসেবে কিন্তু আসে যে বাংলাদেশে কয়টি অর্ডার চিহ্নিত হয়েছে সেগুলোর বর্ণনা আসে। তা আমি হচ্ছে আজকে ওইখানে যাব না, আজকে আমি সংক্ষেপে এগুলোর বেসিক সম্পর্কে তোমাদের একটু ধারণা দিব। তো প্রথমে চলে আসি আমরা অর্ডার বা বর্গ। তো অর্ডার, যেটা আমি আগেই বললাম যে আমাদের যে মৃত্তিকার বৈশিষ্ট্য নির্ধারণের জন্য যে মুখ্য নির্ধারক আছে 13টা বৈশিষ্ট্য, এর মধ্যে 3টা বৈশিষ্ট্যকে অর্ডারে বিবেচনা করা হয়। তা আমরা জানি যে বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি বলা হয় কি নোমেনক্লাচার। তো এই যে হচ্ছে গিয়ে সয়েল টেক্সোনমি, এটা হচ্ছে কি বৈজ্ঞানিক পদ্ধতি। এই যে অর্ডার, এই 6টা যে নাম, এই 6টা হচ্ছে কি বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি, হচ্ছে সয়েল টেক্সোনমির অর্ডার, সাব অর্ডার, গ্রুপ, গ্রেড গ্রুপ, তার ফ্যামিলি, সিরিজ। তাহলে এই যে অর্ডারে আমি 13টা বৈশিষ্ট্য বলছি, এই 13টা বৈশিষ্ট্যের মধ্যে অর্ডারে রয়েছে 3টি: উৎসবস্তু, তাপমাত্রা এবং আর্দ্রতা। উৎসবস্তু, তাপমাত্রা, আর্দ্রতা হচ্ছে কি অর্ডার বা বর্গের প্রধান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী নিয়ামক বা মুখ্য নিয়ামক। এই যে শনাক্তকারী বৈশিষ্ট্য আছে,
ডায়াগনস্টিক আমি গত লেকচারে তোমাদেরকে মাস্টার হরাইজন পড়িয়েছিলাম। তো তোমাদের কিন্তু হচ্ছে গিয়ে এই অধ্যায়ে বা পেডোলজিতে ডায়াগনস্টিক হরাইজন একটা বিশাল চ্যাপ্টার আছে। ডায়াগনস্টিক হরাইজন এইটা হচ্ছে আবার দুইটা ভাগ আছে, এপিপেডন, ইন্ডিপেডন। তো আমি ওইখানে যাচ্ছি না, আমি জাস্ট ডায়াগনস্টিক হরাইজন সম্পর্কে বলছি। তো এই যে ডায়াগনস্টিক হরাইজন এটাও কিন্তু হচ্ছে তোমার অর্ডারের একটা প্রধান মুখ্য হচ্ছে কি নির্ণায়ক। তাহলে হচ্ছে উৎস বস্তু, তাপমাত্রা, আর্দ্রতা, এই তিনটা বৈশিষ্ট্য দেখে আমরা অর্ডারকে নামকরণ করে থাকি। এবং সেই ক্ষেত্রে এই যে বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে কিছু ল্যাটিন, গ্রিক, জাপানি বা অন্যান্য বিশেষ শব্দ ব্যবহার করা হয়, যেই শব্দগুলো দ্বারা আমরা হচ্ছে গিয়ে মৃত্তিকার বৈশিষ্ট্যকে বুঝে থাকি। তো শব্দগুলো যেহেতু ল্যাটিন, গ্রিক, জাপান, এগুলো আমাদের কাছে একটু মানে এগুলো আমাদেরকে মুখস্থ করে মনে রাখতে হবে, ইংলিশ শব্দ। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে অর্ডারের ক্ষেত্রে যে ল্যাটিন, গ্রিক শব্দগুলো ব্যবহার করা হয়েছে মাটির বৈশিষ্ট্য বা মৃত্তিকার বৈশিষ্ট্য নির্ণয় হিসেবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রতিটা অর্ডারের নামের শেষে সল যুক্ত হয়েছে, সল, SOL। এই সল হচ্ছে সোলাম থেকে আসছে, যে এর আগে মৃত্তিকা লেকচারে বলেছি সোলাম, সোলাম থেকে সল শব্দটা আসছে, যেটা হচ্ছে ল্যাটিন শব্দ সল। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমি এখানে দুইটা উদাহরণ দিচ্ছি, যে অ্যারিডিসল, অ্যারিডিসল এবং এন্টিসল। তো অ্যারিডিসল, এন্টিসল, এখানে এই যে অ্যারিডি শব্দটা, এখানে এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, এই শব্দ হচ্ছে ড্রাই বা শুষ্ক বা শুকনা, আর সল অর্থ হচ্ছে গিয়ে কি মাটি, সয়েল। তাহলে এই যে অ্যারিডিসল মানে হচ্ছে শুষ্ক মাটি, অ্যারিডিসল মানে হচ্ছে শুষ্ক মাটি। ঠিক তেমনিভাবে এন্টিসল, এন্টি শব্দের এই যে এন্ট শব্দটা, এটা হচ্ছে ল্যাটিন শব্দ। হ্যাঁ, এই এন্ট শব্দের হচ্ছে রিসেন্ট বা নবীন, মানে নূতন, যেই মৃত্তিকাটা এখনো পরিপক্কতা লাভ করেনি সেটা হচ্ছে রিসেন্ট মৃত্তিকা বা নবীন মৃত্তিকা, এটা হচ্ছে এন্ট। তাহলে এই যে সল হচ্ছে কি মাটি। এইভাবে যে 12টা অর্ডার আছে, তো এই 12টা অর্ডার প্রতিটার কোত্থেকে আসছে, উৎপত্তি স্থল কি, এবং এর অর্থ দ্বারা কী বোঝাচ্ছে, এবং এর ডায়াগনস্টিক, এই মৃত্তিকার কী কী বৈশিষ্ট্য আছে, যে 13টা বৈশিষ্ট্য, এগুলো আলাদাভাবে বইয়ে সুন্দরভাবে বিস্তারিত দেওয়া আছে। এগুলো আলাদা আলাদা ক্লাসে তোমরা যদি মানে বই পড়ো তাহলেও বুঝতে পারবে, বই যদি সুন্দরভাবে রিডিং পড়ো তাহলেও বুঝতে পারবে। আর যদি আমি পরবর্তীতে সুযোগ পাই তাহলে ক্লাসগুলো আস্তে আস্তে নিব ইনশাল্লাহ। তবে তোমাদের কোনগুলো বেশি সমস্যা সেগুলো আমাকে মেসেজ করে জানাবে, তাহলে আমার জন্য রেসপন্স করতে সুবিধা হবে। তাহলে আশা করছি যে অর্ডার সম্পর্কে তোমাদের আর তেমন ইয়ে নাই। তাহলে কি যে অর্ডারের বৈশিষ্ট্য হচ্ছে 3টা বৈশিষ্ট্য আমরা দেখি, উৎস বস্তু, তাপমাত্রা, আর্দ্রতা, আর এখানে হচ্ছে গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ, জাপানি শব্দ ব্যবহার করা হয়ে থাকে। 12টা অর্ডার হচ্ছে কি এই পর্যন্ত চিহ্নিত হয়েছে, এর মধ্যে বাংলাদেশে 7টা রয়েছে, আর বাকি 5টা হচ্ছে বিশ্বের অন্যান্য জায়গায় রয়েছে। তো এবার আমরা চলে যাই অর্ডারের পরে চলে যাই সাব অর্ডার। সাব অর্ডার, তো এখানে কিন্তু এই যে 6টা শ্রেণী আছে, একটা আরেকটার সাথে সম্পর্কিত, একটা আরেকটার সাথে সম্পর্কিত। তাহলে এইখানে আমি একটা অংশ দেখলাম। এবার সাব অর্ডার, এই সাব অর্ডারে কী হবে, অর্ডারের বৈশিষ্ট্যগুলো তো বিদ্যমান থাকবেই, সাথে আরেকটা অংশ যুক্ত হবে, সেই অংশটা হবে উৎপত্তি, সেই অংশটা হবে উৎপত্তি, মানে মৃত্তিকাটা কোত্থেকে আসছে। তাহলে এই উৎপত্তির সাথে বাকি যেটা যুক্ত হবে উৎস বস্তু, তাপমাত্রা, আর্দ্রতা এবং ডায়াগনস্টিক হরাইজন। তাহলে এইখানে তাহলে হচ্ছে অর্ডারের অংশগুলো থাকবে, সাথে হচ্ছে উৎপত্তির কথা উল্লেখ থাকবে। তাহলে এটা দিয়ে হবে সাব অর্ডার। এই সাব অর্ডারে কী হবে, এই সাব অর্ডারের যে অংশ, তো এইখানে যে ল্যাটিন বা গ্রিক শব্দ ব্যবহৃত হয় সেখানে ব্যবহৃত হয়, তোমরা একটু দেখো এখানে লেখা আছে ইউডিক, জেরিক, অ্যারিডিক, অ্যাকুইক। তাহলে এই যে ইউডি, তারপরে অ্যাক্সিয়ার জার, হ্যাঁ, অ্যারি, তারপর অ্যাকু, হ্যাঁ, এই যে অ্যাকু লেখা আছে, মানে অ্যাকোয়াস থেকে আসছে, পানি থেকে আসছে। অ্যারিডি হচ্ছে কি শুষ্ক, শুষ্ক থেকে আসছে। জার, জার হচ্ছে আর্দ্র, আর্দ্র থেকে আসছে। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে দেখতে হবে বইয়ে পুঙ্খানুপুঙ্খভাবে, এই জিনিসগুলোর একেবারে সুন্দরভাবে অ্যাব্রিভিয়েশন সহ ব্যাখ্যা সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা একটু পড়লেই বুঝতে পারবে। তাহলে এই যে ইউডি, জার, অ্যারি, তারপরে অ্যাকো, এগুলো কি, এগুলো হচ্ছে গ্রিক, ল্যাটিন বা জাপানি শব্দ। তাহলে এই শব্দগুলো কি থাকবে, সাব অর্ডারের প্রথমেই থাকবে, আর পরের যে অংশ থাকবে সেটা হচ্ছে অর্ডারের অংশ। তাহলে এখানে আমরা দেখি যে ইউডি দ্বারা কি বোঝাচ্ছে, এই যে ইউডিক, ইউডিক হচ্ছে যেই মাটিটা সারা বছর আর্দ্র থাকবে, সারা বছর কি থাকবে, আর্দ্র থাকবে, মানে পানি দ্বারা সম্পৃক্ত থাকবে। জেরিক যেটা, সেটা হচ্ছে শীতকালে আর্দ্র থাকবে, শীতকালে আর্দ্র থাকবে, বাকি সময় শুষ্ক থাকবে। তারপর হচ্ছে অ্যারিডিক, এই অ্যারিডিক হচ্ছে কি সারা বছর শুষ্ক, অ্যারিডিক মানেই হচ্ছে শুষ্ক।
আর অ্যাকুইক কি? অ্যাকুইক হচ্ছে বছরের বেশিরভাগ সময় আর্দ্র থাকবে। ইউরিক হচ্ছে সারা বছর আর্দ্র থাকবে, অ্যাকুইক হচ্ছে বছরের বেশিরভাগ সময় আর্দ্র থাকবে। তাহলে এই হচ্ছে কি সাবঅর্ডার। তাহলে সাবঅর্ডারটা কি বলবো আমরা, যে দুটো অংশ, একটা অংশ হচ্ছে প্রথম অংশ উৎপত্তি এবং সাথে হচ্ছে গিয়ে অর্ডারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সাথে যুক্ত হবে। আর উদাহরণ হিসেবে আমরা যেটা দেখলাম যে 4টি অ্যারিডিক, ইউডিক, আরও বইয়ে অনেক উদাহরণ আছে, তোমরা কষ্ট করে দেখে নিবে। এরপর চলে আসি আমরা গ্রেড গ্রুপ। তো গ্রেড গ্রুপ বা বৃহৎ মৃত্তিকা গোষ্ঠী, এইখানে থাকবে 3 থেকে 4টা অংশ। তো 3 থেকে 4টা অংশ মানে এই আগের 2টা অংশ তো থাকবেই, অর্ডার সাব অর্ডার, এই 2টি অংশ থাকবে, সাথে যোগ হবে অন্য অংশ। তাহলে এই 2টা, আর এখন বর্তমানে যদি একটা অংশ যোগ হয় বা 2টা অংশ যোগ হয় তাহলে 3টা বা 4টা অংশ হবে। এই 3টা বা 4টা অংশ মিলে হবে গ্রেড গ্রুপ, মানে এগুলো হচ্ছে আরও বড় হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখব, যে এই ক্ষেত্রে দেখা যায় যে গ্রেড গ্রুপের নামকরণের ক্ষেত্রে এই সাব অর্ডার পর্যন্ত যা আছে, এই সাব অর্ডারের পূর্বে কিছু বিশেষণ যোগ হবে। বিশেষণ মানে কোনো বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্য যোগ হবে, যোগ হয়ে সেই শব্দগুলো সেই একই হবে, আগের মতোই হবে কি ল্যাটিন, গ্রিক বা জাপানি, যার দ্বারা কি মৃত্তিকা কোনো বৈশিষ্ট্য প্রকাশ পাবে। আর এখানে মৃত্তিকার বৈশিষ্ট্য মানে আমি বারবার যেটা বলতেছি 13টা বৈশিষ্ট্য। 13টা বৈশিষ্ট্য তোমরা একেবারে মুখস্থ করে ফেলবে, কারণ মৃত্তিকার এই 13টা বৈশিষ্ট্য, ভৌত, রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্য, এগুলোই হচ্ছে আমাদের ল্যাবে গবেষণা করার বিষয়। এই 13টা বৈশিষ্ট্যকেই হচ্ছে গিয়ে গবেষণা করতে হয় এবং এই 13টা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই কিন্তু মৃত্তিকা শ্রেণী বিভাগ থেকে শুরু করে মৃত্তিকার উৎপত্তি, বৈশিষ্ট্য, যাবতীয় জিনিসপত্র এর উপর ভিত্তি করেই 13টা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করা হয়েছে। তাহলে বৈশিষ্ট্য মানে কিন্তু তোমরা ওই বৈশিষ্ট্যগুলোই বুঝে নিবে। তাহলে এখানে আমরা কিছু যেটা ব্যবহার করি, যে আগে ছিল কি ইউটিক, জেয়ারিক, অ্যারিডিক, অ্যাকুইক, এবার দেখো কি যুগ হয়েছে, একটা বিশেষণ অ্যান্ডো অ্যাকো অ্যান্ডস। তাহলে এখানে এই যে অ্যান্ডো, এপি বা এপিপ্যাডন, অ্যান্ডোপ্যাডন ডায়াগনস্টিক করার জন্য অংশ। এই যে অ্যান্ডো দেখতেছো, অ্যাকো মানে অ্যাকোয়াস থেকে আসছে, আর অ্যান্ডস যেটা এনটি থেকে, যেটা আমরা আগেই দেখছি এনটি সল থেকে আসছে, অ্যান্ডস এটার অ্যাকো, আর এটা হচ্ছে নতুন শব্দ তাই এটা। তাহলে এই 3টা অংশ যোগ হয়ে কি হলো, গ্রেড গ্রুপ বা বৃহৎ মৃত্তিকা গোষ্ঠী। তাহলে এইখানে হচ্ছে আমি কিন্তু খুব সংক্ষেপে আলোচনা করছি, বই কিন্তু বিস্তারিত সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা দেখে নিবে এবং অনেক উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানো আছে। তাহলে গ্রেড গ্রুপে 3 বা 4টা অংশ থাকবে, আগে 2টা গ্রুপ থাকবে, সাথে নতুন একটা গ্রিক শব্দ যোগ হবে, যা দিয়ে মৃত্তিকার নতুন কোনো বৈশিষ্ট্য প্রকাশ পাবে, অর্ডার এবং সাব অর্ডারের সাথে যেটা পাওয়া যাবে। এবার চলে এসে আমরা সাবগ্রুপ। তো সাবগ্রুপ সেই আগের মতোই, যে এই যে 3টা অংশ ছিল, এই গ্রেড গ্রুপ তো থাকবেই, গ্রেড গ্রুপের সাথে আবার নতুন করে বিশেষণ যোগ হবে। এটা ছিল অ্যান্ডো অ্যাকোয়েন্স, এবার হচ্ছে টাইপিক অ্যান্ডো অ্যাকোয়েন্স, অ্যারিক অ্যান্ডো অ্যাকোয়েন্স, ঠিক একইভাবে ইউডিক, এরকম অনেক আছে। তাহলে টাইপিক অ্যান্ডো অ্যাকোয়েন্স, নতুন করে আরেকটা বিশেষণ যোগ হলো। এখন এই বিশেষণটা দ্বারা সাবগ্রুপে এসে কি বৈশিষ্ট্য যুক্ত হচ্ছে, এখানে হচ্ছে গিয়ে কি সেই মৃত্তিকার ওই যে 13টা বৈশিষ্ট্য, কাইন্ড অফ প্রোফাইল ডেভেলপমেন্ট, অথবা হচ্ছে গিয়ে তোমার মার্কলিংস বা কনসিস্টেন্সি, প্লাস্টিসিটি, যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো। যে তোমরা যদি যখন হরাইজন যখন হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ারে, তোমরা তো হচ্ছে গিয়ে যারা খেয়াল করো তারা তো ভালো, যে আসলে ওইখানে কিন্তু তোমাদের এই যে বৈশিষ্ট্য কিন্তু একদম পুঙ্খানু প্রতিটা জিনিস কিন্তু উঠিয়ে তোমাদেরকে এরকম মানে দেখানো হয়, যে এই জিনিসগুলো আসলে আমরা কিভাবে যে হচ্ছে গিয়ে বুঝি। যেমন আমরা যখন মৃত্তিকার রংটা দেখি কি করি, মুনসেল কালার চার্ট থাকে, আমাদের হাজার হাজার রং এর একটা চার্ট আছে, সেইখান থেকে আমরা মিলে রংটাকে নির্ণয় করি। তারপরে একইভাবে লবণের উপস্থিতি আমরা নির্ণয় করি, তারপরে হচ্ছে গিয়ে পিএইচ কিট দিয়ে পিএইচ নির্ণয় করি, তারপর হচ্ছে গিয়ে সিসি আমরা হচ্ছে গিয়ে এরকম কি যে আমরা হচ্ছে গিয়ে কেমিক্যাল যে নিয়ে যাই সেটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে যে চুনের পরিমাণ নির্ণয় করি, তারপর হচ্ছে তোমার বুনট নির্ণয় করি হচ্ছে গিয়ে মার্শাল আর্ট ট্রায়াঙ্গেল দিয়ে। তো আমরা এগুলো কি যে প্রতিটা প্র্যাকটিক্যালে আমাদের যে ক্লাসে প্র্যাকটিক্যালগুলো হয়, প্র্যাকটিক্যালের কাজে কিন্তু এই 13টা বৈশিষ্ট্য নির্ণয় করা। আমরা কিন্তু এই যে হচ্ছে ল্যাবে জৈব পদার্থের পরিমাণ, নাইট্রোজেনের পরিমাণ, অন্যান্য ক্যাটনের পরিমাণ, তারপরে পিএইচ নির্ণয়, সিইসি নির্ণয়, তারপর হচ্ছে যত এই যে 13টা বৈশিষ্ট্য আছে আমরা কিন্তু সব ল্যাবে করে থাকি। কিভাবে করি, ওই মৃত্তিকা থেকে স্যাম্পল নিয়ে এসে কিন্তু এই কাজগুলো আমরা করি। তখন কিন্তু তোমাদের সেইখানে এই বৈশিষ্ট্যগুলোকে, পার্থক্যগুলোকে বুঝিয়ে দেওয়া হয় যে কোনটা মানে হচ্ছে মার্কলিং,
হ্যাঁ, যে এরকম কংক্রিটের কণা থাকে, যখন আমরা 2-3টে স্তর হচ্ছে গিয়ে যাই তখন কিন্তু দেখা যায় মৃত্তিকার নিচে কিন্তু কংক্রিট পাওয়া যায়, বা হচ্ছে গিয়ে দেখা যায় যে সাদা উপরে যতটা রং গাঢ় থাকে নিচে হালকা হয়ে যায়, এবং সেখানে কিন্তু বিভিন্ন রকমের দাগ দেখা যায়। সেই দাগগুলো বা ছিটে ছিটে দাগ থাকে, সেগুলোকে আমরা বলি কি যে মটলিংস বা এরকম দাগ। আবার হচ্ছে দেখা যায় যে এরকম কণা পাওয়া যায়, ইটা বালির কণা পাওয়া যায়, সেগুলো হচ্ছে কংক্রিটস। তো এরকম বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলোকেই কিন্তু মানে হচ্ছে গিয়ে কাইন্ড অফ প্রোফাইল ডেভেলপমেন্টে যেটা কোত্থেকে উৎপত্তি হয়েছে, এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেয়ে থাকে। তাহলে এই যে সাবগ্রুপ, এই সাবগ্রুপে হচ্ছে আরেকটা নতুন বিষয় যোগ করা হলো, টাইপিক অ্যান্ডোঅ্যাকোয়েন্স, এরিক অ্যান্ডোঅ্যাকোয়েন্স। এবার চলে আসি আমরা ফ্যামিলি বা পরিবার। আর আমরা হচ্ছে কি এর ফাঁকে বলে নেই, তো আগেই বললাম যে সাব অর্ডার এই পর্যন্ত 800টা চিহ্নিত হয়েছে, গ্রেড গ্রুপ হচ্ছে গিয়ে 444টা, হ্যাঁ, সাব গ্রুপ হচ্ছে গিয়ে কয়টা 2500। এবার ফ্যামিলি এ পর্যন্ত 8000 চিহ্নিত হয়েছে। তো ফ্যামিলিতে কি হবে, এই যে সাব গ্রুপে যা ছিল মানে আগ পর্যন্ত যা ছিল তার সাথে এখন যেই বৈশিষ্ট্যগুলো যুক্ত হবে, মৃত্তিকার বুনট, যেটা আমরা বললাম যে মুনশেল কালার দিয়ে ট্রায়াঙ্গেল শিট দিয়ে নির্ণয় করি। তারপর খনিজ, যেখানে কি ধরনের মিনারেলস পাওয়া গেল, যে তোমাদের যে খনিজের একটা কোর্স আছে সেখানে হাজার হাজার খনিজের বর্ণনা তোমরা পড়ো, বিশেষ করে মৃত্তিকা গঠনকারী প্রাইমারি খনিজ, প্রাথমিক এবং মাধ্যমিক খনিজ, সেই খনিজগুলো কি তোমরা সেগুলো পড়ো। তো এগুলোর ভিতরে কোন বৈশিষ্ট্যের সাথে কোনটা মিলে সেভাবে আমরা এগুলো নির্ধারণ করি। মৃত্তিকার বিক্রিয়া, যেটা হচ্ছে তোমরা সয়েল কেমিস্ট্রিতে পড়ে থাকো। তারপরে যে অন্যান্য বলতে এখানে কি বোঝাচ্ছে, যে বাকি যে বৈশিষ্ট্যগুলো রয়ে গেল, 13টা বৈশিষ্ট্য, বাকি যে বৈশিষ্ট্যগুলো রয়ে গেল সেগুলো মিলে। তাহলে সেই ক্ষেত্রে যে আবার কিছু নতুন যোগ হচ্ছে সেটা আমরা দেখি কি, এই যে দেখো হাইপারথার্মিক, মৌলিক অ্যান্ডোঅ্যাকোয়েন্স। তাহলে এই যে অ্যান্ডোঅ্যাকোয়েন্স তো ছিল আগে, তার সাথে মৌলিক অ্যান্ডোঅ্যাকোয়েন্স, এগুলো হচ্ছে ডায়াগনস্টিক হরাইজনের ভাগ, এপিপ্যাটন অ্যান্ডোপ্যাটনের ভাগ। তারপর হাইপারথার্মিক, এই হাইপারথার্মিক মানে বুঝাবে যে এখানে তাপমাত্রাটা মোটামুটি 22°C। হাইপার মানে হচ্ছে বেশি, হাইপার একটা নির্দিষ্ট বা অপটিমাম লেভেল তাপমাত্রা থাকে, তার উপরে গেলে হাইপার, নিচে আসলে কি যে হাইপো। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সারা বছরের তাপমাত্রা এই ক্ষেত্রে 22°C বেশি হলে হাইপারথার্মিক বলা হচ্ছে। তারপরে অ্যান্ডোঅ্যাকোয়েন্স, যেটা আমরা আগে পড়ে আসলাম, যে এই অ্যান্ডোঅ্যাকোয়েন্স এখানে হচ্ছে খনিজের মিশ্রণ থাকবে, বিভিন্ন খনিজের মিশ্রণ থাকবে, যেটা আমরা মাধ্যমিক খনিজ বলে থাকি। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের প্রায় 8000 ফ্যামিলি বা পরিবার বর্তমানে হচ্ছে গিয়ে চিহ্নিত হয়েছে এখন পর্যন্ত। এরপরে চলে আসি আমরা সিরিজ বা শ্রেণী। তো এটা হচ্ছে সবচাইতে একদম সর্বশেষ শ্রেণীবিন্যাস, এবং এই ক্ষেত্রে হচ্ছে আর কোনো নতুন নাই, এক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ সবগুলো বৈশিষ্ট্যকে দেখা হয়। তা আমি আগেই বলেছি সব মৃত্তিকায় কিন্তু সব ধরনের বৈশিষ্ট্য উপস্থিত থাকে না। তো এই ক্ষেত্রে আমরা তো ওই আগেরগুলো সব দেখবই, আগের সব বৈশিষ্ট্যগুলো থাকবে, সাথে কি থাকবে, যেই ক্ষেত্রে মৃত্তিকা মানে 13টা সব চলে আসবে এখানে, মৃত্তিকার রং, বুনট, মৃত্তিকার সংযুতি, পানি নিষ্কাশন অবস্থা, তারপর হচ্ছে কাইন্ড অফ প্রোফাইল ডেভেলপমেন্ট। তো এই যে সয়েল সিরিজটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত 465টা সিরিজ আবিষ্কৃত হয়েছে, চিহ্নিত করা হয়েছে। তো এই যে সিরিজ আমরা কিন্তু হচ্ছে গিয়ে মানে এই যে সব কিছু হচ্ছে ল্যাবে অ্যানালাইসিস বা সব কিছু করার পরে কিন্তু আমরা একটা নাম দিই যে কোন সিরিজে পড়লো। তো এই যে 465টা সিরিজ পড়লো, এখন যদি আমি নতুন একটা মৃত্তিকাকে যদি ধরো যে কোনো একটা জায়গায় অপরিচিত একটা মৃত্তিকা আমি কী করলাম, সেটাকে খনন করলাম এবং আমাকে সেটাকে নামকরণ করতে বলা হলো, সেই ক্ষেত্রে আমি দেখবো এই যে 465টা সিরিজ আছে, এটার আলাদা বই আছে যে কোন কোন সিরিজ। যেমন ধরো ঢাকার তেজগাঁও সিরিজ, প্রথমে আমরা ঢাকার তেজগাঁও এলাকায় মাটি খনন করে সিরিজটার নাম হলো তেজগাঁও সিরিজ। এখন আমরা নাম দিলাম যে তেজগাঁও সিরিজ। এখন এই যে তেজগাঁও সিরিজের মৃত্তিকার যে বৈশিষ্ট্যগুলো আমরা পাবো, মানে যে 13টা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যর মানে ম্যাক্সিমাম সবচেয়ে পাবো তা কিন্তু না, যেই বৈশিষ্ট্যগুলো পাবো ঠিক একই বৈশিষ্ট্য যে পৃথিবীর বাংলাদেশের যেই প্রান্তে আমি পাই না কেন, বাংলাদেশের যেই প্রান্তেই পাই না কেন, তখন ওই সিরিজটার নাম দিব আমি তেজগাঁও সিরিজ। কারণ হচ্ছে গিয়ে একই সিরিজের নামকরণ কিন্তু দুইবার হবে না। ঠিক একইভাবে যে আমাদের যে হাকালুকি সিরিজ, বিভিন্ন জায়গায় এরকম সিরিজ আছে, বাংলাদেশের প্রতিটা জেলায় এরকম কি যে আমাদের সিরিজ কাজ করে। তো তোমরা হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ার এবং থার্ড ইয়ারে মৃত্তিকা জরিপের উপর কাজ করো। তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রোফাইল পর্যবেক্ষণটা এই জন্য তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি হচ্ছে এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারো, তাহলে কিন্তু এগুলো কিন্তু তোমরা অনেক হচ্ছে কি বাস্তব জীবনে অনেক কাজে লাগাতে পারবে। তো মোটামুটি আশা করছি যে তোমরা মোটামুটি যতটুকু বুঝিয়েছি, এগুলো যদি আবার একটু বইটা খুলে যদি একটু ভালোভাবে পড়ো, তো তোমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত থাক, তোমাদের সাথে আমার আবার পরবর্তী লেকচার হবে ইনশাল্লাহ 30 তারিখে।
আর এর মধ্যে আমি বারবার বলছি তোমাদের যার যে সমস্যা আছে সেগুলো আমাকে মেসেজে হচ্ছে কি ইনবক্স করবে, তাহলে আমি হচ্ছে কি ওই ক্লাসগুলো একটু মানে নিতে আমার জন্য সুবিধা হবে। তো আমার জন্য দোয়া করো, আর তোমরা সবাই ভালো থাকো। তো এই পর্যন্ত আজকে থাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।